আজকে আমরা হিস্ট্রিটা আপ টু দিল্লি সুলতানের পজ করে জিওগ্রাফিতে মুভ করছি। লাস্ট আমরা জিওগ্রাফি করেছিলাম ইন্ডিয়ান সয়েল, ঠিক আছে, মৃত্তিকা, ভারতের মৃত্তিকার প্যাটার্ন কিরকম হয় সেই বিষয়ে পড়েছিলাম। এবং ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল ডিউটিস পড়েছিলাম পলিটিতে। আজকে আমরা নেক্সট যে চ্যাপ্টারটা, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, বা বাংলায় যেটাকে বলবো নির্দেশমূলক নীতিসমূহ, ওই চ্যাপ্টারটা স্টার্ট করছি পলিটির। এবং জিওগ্রাফি স্টার্ট করছি এগ্রিকালচার। মৃত্তিকার পরের চ্যাপ্টার এগ্রিকালচার, এবং ফান্ডামেন্টাল রাইটস এর পরের চ্যাপ্টার ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এই দুটো চ্যাপ্টার দিয়ে আজকে ক্লাস স্টার্ট করছি। ফার্স্টে আমরা জিওগ্রাফি পড়বো ইন্ডিয়ান এগ্রিকালচার। এগ্রিকালচার সম্বন্ধে বলতে গেলে প্রথমেই ব্যাকগ্রাউন্ডটা একটু বলে রাখি। সেটা হচ্ছে হিস্টোরিক্যালি ইন্ডিয়া হচ্ছে কৃষি প্রধান দেশ। ঐতিহাসিক ভাবে আমরা যদি দেখি, যখন কোনো অন্য আদার অকুপেশন ছিল না তখন কিন্তু কৃষি ছিল। কিন্তু আমাদের সিলেবাসে যেটা পড়তে হবে ইন্ডিয়ান জিওগ্রাফি সব এক্সাম পার্সপেক্টিভ থেকে, সেটা হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরাতে ভারতের কৃষি কিভাবে কার্যকরী করেছে সরকারের তরফ থেকে, এবং কি কি ডেভেলপমেন্ট হয়েছে ভারতের কৃষি সেক্টরে, ঠিক আছে, এগ্রিকালচার সেক্টরে কি কি ডেভেলপমেন্ট হয়েছে ইন দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা। কিন্তু একদম ঐতিহাসিক যুগ থেকে কিন্তু ভারতে এগ্রিকালচারাল কান্ট্রি হিসেবে পরিচিত। কিন্তু আফটার পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা কি কি ডেভেলপমেন্ট হয়েছে আজকে ক্লাসে আমরা সেটাই দেখবো। ফার্স্টে একদম রিসেন্ট রিপোর্ট 2019 রিপোর্টে আসি। 2019 রিপোর্টে এগ্রিকালচার সম্বন্ধে দুটো ফ্যাক্ট দেওয়া হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পার্সপেক্টিভ থেকে। প্রত্যেকটা পরীক্ষাতেই প্রায় এমসিকিউ আসে। একটা হচ্ছে কত পার্সেন্ট ওয়ার্কফোর্স বা টোটাল যারা মানে কর্মজীবনে রয়েছে, ঠিক আছে, তাদের কত শতাংশ ভারতবর্ষে কৃষিকাজের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে 50%। টোটাল যদি 100% ওয়ার্কফোর্স এর মধ্যে যারা কাজ করে তাদের মধ্যে 50% কিন্তু কৃষিকাজের সঙ্গে যুক্ত। কিন্তু তার মানে কি বোঝা যাচ্ছে? কৃষিকাজের সঙ্গে যুক্ত মানে কি একদমই সেই ব্যাপারে জিডিপি অনেক হাই? নিশ্চয়ই নয়। জিডিপি কিন্তু সব থেকে লোয়েস্ট, 17 এবং 18%-র মধ্যে ঘোরাফেরা করে প্রত্যেকবার জিডিপি। মানে কি বেশি সংখ্যক লোক কৃষিকাজের সঙ্গে যুক্ত, কিন্তু জিডিপি সেই তুলনায় অত বেশি ইনকার হয় না। সব থেকে বেশি ওয়ার্কফোর্স এবং সব থেকে কম জিডিপি, একটা প্যারাডক্স এগ্রিকালচারের ক্ষেত্রে, ইন্ডিয়ান এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা দেখতে পারি, যেটা কিনা বিদেশের অন্যান্য সিস্টেমের থেকে আলাদা। কেন? বিদেশে যদি সেখানে লোক এমপ্লয় হয়, ওয়ার্কফোর্স যদি বেশি থাকে, তাহলে জিডিপিটা বেশি হয়। কেন? টেকনোলজিক্যালি অ্যাডভান্সড এগ্রিকালচার সেখানে প্র্যাকটিস করা হয়। বাট ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা নয়। ইন্ডিয়ার ক্ষেত্রে 50% ওয়ার্কফোর্স এগ্রিকালচারে থাকলেও জিডিপি কিন্তু ইজ ভেরি লো, ফ্রম 17 to 18% ঘোরাফেরা করে সেটা। ওকে, নেক্সট পয়েন্ট, ইন্ডিয়া এক্সপোর্টেড $38 billion worth of agricultural products in 2019। 2019-এর ডেটাটাই লাস্ট বলছে, কারণ 20 কোভিড ইয়ার এবং 21-এ এখনো ডেটা রেডি হয়নি, সেই জন্য $38 billion এক্সপোর্ট ভ্যালু হয়েছে ইন্ডিয়ান এগ্রিকালচার প্রডিউসের। এগ্রিকালচার প্রডিউস মানে কৃষি দ্রব্য যেগুলো, সেগুলো এক্সপোর্ট করে $38 billion ইনকাম হয়েছে ইন্ডিয়াতে। 7th লার্জেস্ট এগ্রিকালচারাল এক্সপোর্টার ওয়ার্ল্ড ওয়াইড ধরা হয়। যতগুলো এগ্রিকালচারাল কৃষি সামগ্র যারা এক্সপোর্ট করে তাদের মধ্যে 7 নম্বরে আছে ইন্ডিয়া। এবং 6 লার্জেস্ট নেট এক্সপোর্টার। এবার এগ্রিকালচারাল এক্সপোর্টার নেট এক্সপোর্টার তফাৎ কি? নেট এক্সপোর্টার মানে সব রকম ক্রপস মিলিয়ে, অনেকগুলো টাইপের ক্রপস আছে, আমরা পরবর্তীকালে পড়বো। সব রকম ক্রপস মিলিয়ে যদি আমরা দেখি তাহলে 6th র্যাঙ্কটা এক্সপোর্টের ভিত্তিতে। এবং যদি শুধু ফুড ক্রপস দেখি, ফুড ক্রপস খাদ্য শস্য, তাহলে 7th। খাদ্য শস্য হচ্ছে 7th, এবং টোটাল হচ্ছে নেট নেট এক্সপোর্ট হচ্ছে নেক্সট এক্সপোর্টার হিসেবে 6th। দুটো র্যাঙ্কিং, একটা হচ্ছে টোটাল ওভারঅল বললে 7th, নেট এক্সপোর্টার বললে 6th। এই দুটো র্যাঙ্কিং থেকেই কিন্তু প্রশ্ন আসে, মনে রাখতে হবে। এই প্রত্যেকটা ডেটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। কোনো না কোনো পরীক্ষায় কখনো না কখনো কোয়েশ্চেন এসছে, যেগুলো বোল্ড করে দেওয়া আছে সেইগুলো। About 2/3 cultivated land in India is dependent on monsoon। হ্যাঁ, 2/3 মানে অলমোস্ট 75%। এবার সেটা পরীক্ষায় অপশন দেয়, বেশিরভাগ পরীক্ষায় যখন এমসিকিউ ফর্ম হয় তখন অপশনটা দেয় 80%, ঠিক আছে। অপশনে 80% থাকে, 60% থাকে, আরো অল্প অল্প পার্সেন্টেজ থাকে। এবার সেখানে আনসার করতে হয় 80%। কেন না? অ্যাকচুয়ালি বলছে 2/3,
which is 75%, সেটাই রাউন্ড অফ করে 80%, 75% যাই থাকুক সেটাকে মার্ক করতে হবে। মানে কি, যতগুলো খাদ্যশস্য হয় তার মধ্যে 2/3 কিন্তু মনসুনের ওপর ডিপেন্ড করে। যদি বৃষ্টি না হয় তাহলে 2/3 ফসল কিন্তু ফলবে না সেই বছর ইন্ডিয়াতে, যদি বৃষ্টিপাত কম হয়। সেই জন্য খরা সিচুয়েশন যখন ড্রট হয়, ঠিক আছে, ড্রট যখন হয়, যখন রেইনফল অনেক কম থাকে, তখন কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়, খাদ্যশস্য অনেক বেশি কস্টলি হয়ে যায়, কারণ 2/3 অফ দ্য এগ্রিকালচার ক্রপস আর ডিপেন্ডেন্ট অন মনসুন। ঠিক আছে, সেই জন্য the prices of the agricultural goods increases if in a particular year monsoon quantity of monsoon is low। ঠিক আছে, তারপর কি বলছে? হ্যাঁ বলুন বাঁকুড়া। almost 2/3 এটা মানে 75 to যাচ্ছে না 66.66%। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট 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 রাইট, ঠিক, থ্যাংক ইউ এটা ধরিয়ে দেওয়ার জন্য। 66% মানে 66.33 সামথিং, 66.33 মানে হচ্ছে অলমোস্ট 67, তাই তো? এটাকে রাউন্ড অফ করেই ধরা ভালো। 67%, 2/3 মানে হচ্ছে 67। কখনো অপশনে দেওয়া থাকে না, অপশনে থাকে, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে 75 or 80। ঠিক আছে, 75 or 80 বেশিরভাগ অপশনে থাকে। দেখবেন একটা এমসিকিউ বই আছে, একটা না অনেকগুলোই, সেখানে যদি মনসুন চ্যাপ্টারটা পড়েন, এই চ্যাপ্টারটা পড়েন, তখন দেখবেন অপশনে কিন্তু একটা থাকে 60%, হ্যাঁ, একটা থেকে 60%, একটা থেকে 75%, একটা থেকে 80%, আর একটা বোধহয় 45 না সামথিং থাকে। তখন কিন্তু 60 উত্তর করলে হবে না, কারণ এটা 60 আর 67 কিন্তু এক নয়। সেজন্য উত্তর নিতে হবে 75, বা যদি 75 না থাকে তাহলে 80। ওকে, এক্সাক্ট ডিজিটটা দেওয়া থাকে না, পার্সেন্টেজে দেওয়া থাকে, তখন কিন্তু 75 থেকেই ম্যাক্সিমাম অপশন গুলো থাকে, আমি সেটাই বলেছি আর কি। ওকে, আর যদি এক্সাক্টটা থাকে তাহলে তো নাথিং লাইক দ্যাট, ওটাই করে দিলেন 67 থাকলে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। নেক্সট যে পয়েন্টটা পড়ছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়া টপস ইন দ্য হাইয়েস্ট নেট ক্রপিং এরিয়া ফলোড বাই ইউএস অ্যান্ড চায়না। কি, 1 নম্বরে আছে নেট ক্রপিং এরিয়া। ক্রপিং এরিয়া মানে হচ্ছে যেই এরিয়া আছে টোটাল ইন্ডিয়ার, তার মধ্যে কত পার্সেন্ট ল্যান্ডে চাষবাস করা হয়। ঠিক আছে, যদি এটা এন্টায়ার আমি ধরে নিচ্ছি, এটা হচ্ছে ইন্ডিয়ার এন্টায়ার এরিয়াটা, ঠিক আছে, সেখানে কত পার্সেন্ট ল্যান্ডে চাষবাস করা হয় সেই হিসাবে দেখলে ইন্ডিয়া কিন্তু সব থেকে বেশি। ফর সাপোজ এতটা পার্সেন্ট খালি চাষবাস করা হয়, এতটা এরিয়া জুড়ে খালি চাষবাস করা হয়, ইন্ডিয়ার টোটাল এরিয়ার এতটা এরিয়া জুড়ে খালি চাষবাস করা হয়, এইটুকু এরিয়া ফাঁকা আমি ধরছি। ঠিক আছে, বেশিরভাগ এরিয়াটা ধরে চাষবাস করা হচ্ছে। এটা তাই জন্য ইন্ডিয়া হচ্ছে র্যাঙ্ক 1 পৃথিবীতে এমন কোন দেশ যার বেশিরভাগ ল্যান্ড এরিয়া ধরে চাষবাস করা হয়। সেকেন্ড হচ্ছে ইউএসএ। ইউএসএ তে যদি এতটা এরিয়া থাকে, তার এতটা এরিয়া ধরে চাষবাস করা হয়, এ হচ্ছে র্যাঙ্ক 2। আর চায়না হচ্ছে এমন একটা দেশ যে 3 নম্বর র্যাঙ্কে, যার এইটুকু এরিয়া ধরে চাষবাস করা হয়। ঠিক আছে, র্যাঙ্ক 3। সব থেকে বেশি এরিয়া ধরে, টোটাল এরিয়ার মধ্যে সব থেকে বেশি এরিয়া ধরে চাষবাস করা হয় কোথায়? ইন্ডিয়াতে। কেন? আগেই বলেছি ইন্ডিয়া কৃষি প্রধান দেশ বলে। চায়নাতে অনেক কম সংখ্যক এরিয়াতে চাষবাস করা হয়, কারণ কারণ হচ্ছে বেশিরভাগটা হচ্ছে পাহাড়ি অঞ্চল। ঠিক আছে, পাহাড়ি অঞ্চলে চাষবাস করা পসিবল হয় না, চায়নার ফার্টাইল ল্যান্ডের সংখ্যা খুবই কম। সেই অল্প জায়গার মধ্যে চায়না কিন্তু এগ্রিকালচারালি অনেক ফ্লারিশ করে গেছে, অনেক কিছু এখানে উন্নতি করেছে, কিন্তু জায়গাটা কিন্তু অল্প, বেশিরভাগটা জুড়ে কিন্তু পাহাড় রয়েছে। চায়নার টোটাল এরিয়া যদি দেখা যায়, ইউএসএ তেও তাই, বেশিরভাগ এরিয়াটা জুড়ে কিন্তু তারা এগ্রিকালচার করেনি, তারা অন্য অনেক কিছু করেছে। হ্যাঁ, ইউএসএ আমরা জানি সুপার পাওয়ার ওয়ার্ল্ডে, কিন্তু ইন্ডিয়া যেহেতু কৃষি প্রধান দেশ এবং প্রধানত ডেভেলপিং কান্ট্রি, বেশিরভাগ এরিয়াটা জুড়ে কিন্তু তারা চাষবাসই করে। সেই জন্য নেট ক্রপিং এরিয়া, এই যে কিওয়ার্ডটার মানেটা বললাম, হাইয়েস্ট নেট ক্রপিং এরিয়া, কত বেশি সংখ্যক নেট ক্রপিং এরিয়া আছে, সেখানে টপ করছে কিন্তু ইন্ডিয়া। ইন্ডিয়া 1, ইউএসএ 2 এবং চায়না 3। ওকে, এই স্লাইডটার ইম্পর্টেন্ট হাইলাইটস গুলো আরেকবার বলে দিই। 2019 রিপোর্ট, লেটেস্ট রিপোর্ট, সেই অনুযায়ী 50% ওয়ার্কফোর্স ইনভলভ থাকে, 17 to 18% জিডিপি ইনকার হয়, $38 বিলিয়ন ওয়ার্থের এক্সপোর্ট হয়েছে 2019 সালে, এবং 7th লার্জেস্ট এক্সপোর্টার ফুড ক্রপস এর, এবং নেট এক্সপোর্টার দেখতে গেলে 6th লার্জেস্ট। 2/3 হচ্ছে কাল্টিভেটেড এরিয়া, যেটা মনসুনের উপর ডিপেন্ড করে। তার মানে কি, বাকি এরিয়াটা কিসের উপর ডিপেন্ড করে? 2/3, বাকি থাকলো কি 1/3।
1/3 এরিয়া কিসের উপর ডিপেন্ড করে? ইরিগেশনের উপর বা সেচ ব্যবস্থার উপর, ঠিক আছে? যেইখানে ইরিগেশন করা যায় না সেইখানেই তো মনসুনের উপর ডিপেন্ড করতে হবে, ঠিক আছে? 2/3 এরিয়া মনসুনের উপর ডিপেন্ড করে, 1/3 এরিয়া ইরিগেশনের উপর ডিপেন্ড করে। এবং ইন্ডিয়া এমন একটা দেশ যে র্যাঙ্ক 1 কিসের ভিত্তিতে? নেট ক্রপিং এরিয়ার ভিত্তিতে, ঠিক আছে? র্যাঙ্ক 2 ইউএস, র্যাঙ্ক 3 চায়না। এই স্লাইডে এই কটা পয়েন্ট পড়লাম। কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করবেন। আসানসোল কোনো ডাউট আছে? কল্যাণী, মালদা, বাঁকুড়া, পূর্ত ভবন, শিলিগুড়ি, কারো কোনো ডাউট নেই তো? ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। টাইপস অফ এগ্রিকালচার, কত ধরনের চাষবাস হয়? নাম্বার 1 হচ্ছে কমার্শিয়াল এগ্রিকালচার, নাম্বার 2 হচ্ছে প্ল্যান্টেশন এগ্রিকালচার। এই দুটো পড়ি। কমার্শিয়াল এগ্রিকালচার, প্ল্যান্টেশন এগ্রিকালচার, আগে বাংলা মানেটা বুঝিয়ে দিই, দুটোর পার্থক্য কি। কমার্শিয়াল মানে হচ্ছে এটা পুরোপুরি বিজনেস হিসেবে চলে, ঠিক আছে? ডিমান্ড সাপ্লাইয়ের ভিত্তিতে চাষবাস করা হয়, কত ডিমান্ড সেই অনুযায়ী ফলন ফলাতে হয়, একটা টার্গেট থাকে, টার্গেট বেসড। আর প্ল্যান্টেশন মানে হচ্ছে এগুলো লিটারালি এগুলোরও একটা ডিমান্ড আছে, কিন্তু এগুলো অত অত বেশি ডিমান্ড নয় যতটা কিনা কমার্শিয়াল ক্রপস এর ডিমান্ড। এটা একটু কম্পারেটিভলি লেস ইন ডিমান্ড, ঠিক আছে? প্ল্যান্টেশন ক্রপ একটু শৌখিন বলা যেতে পারে এবং লেস ইন ডিমান্ড, একটু কম ডিমান্ডের এবং একটু শৌখিন টাইপের চাষবাস সেটা। এবার বেসিক্যালি দেখি কি হয়। ফার্মার্স গ্রো দ্য ক্রপ উইথ দ্য এম অফ সেলিং ইট ইন দ্য মার্কেট, দ্যাট ইজ ফর মনিটারি পারপাস। ওই যে বললাম বিজনেস পারপাসে, ঠিক আছে? ওই জন্য নামটা শুনে বোঝা যাচ্ছে কমার্শিয়াল। মনিটারি পারপাসে ফার্মার্স চায় এটাকে বিক্রি করতে। অলসো নোন অ্যাজ ক্যাশ ক্রপস, ঠিক আছে? এটার আরেক নাম হচ্ছে ক্যাশ ক্রপস। আদার নেম অফ কমার্শিয়াল ক্রপ ইজ ক্যাশ ক্রপ। ইম্পর্টেন্ট। কি কি পড়ে এর মধ্যে? কটন, সুগার কেন, টোব্যাকো, অয়েল সিড এক্সেট্রা, এগুলো পড়ে। এইগুলো ক্যাশ ক্রপ ফুড ক্রপের পার্থক্যটা একবার বলে দিই। এইগুলো হচ্ছে ক্যাশ ক্রপ, ঠিক আছে? কমার্শিয়াল ক্রপ। ফুড ক্রপ মানে হচ্ছে খাদ্যশস্য। ফুড ক্রপের মধ্যে কি পড়ছে? রাইস, হুইট, বার্লি, এইসব, ঠিক আছে? এক্সেট্রা আরো অনেক আছে, পরে বলছি এগুলো। এগুলো হচ্ছে ফুড ক্রপ, খাদ্যশস্য যেগুলো আমরা খাই। ক্যাশ ক্রপস বা কমার্শিয়াল এগ্রিকালচারের মধ্যে কি পড়ছে? কটন। কটন তো আর খাই না, কটন দিয়ে জামা কাপড় তৈরি হয়, তাই জন্য এটা ক্যাশ ক্রপস। সুগার কেন ডিরেক্ট আমরা ইনটেক করি না, একটা বাই প্রোডাক্ট হিসেবে ইউজ হয়। এবং টোব্যাকো তাই, একটা বাই প্রোডাক্ট খাদ্যদ্রব্য, মানে ঠিক পানীয়, মানে সিগারেট, বিড়ি এগুলো তৈরি করতে লাগে। অয়েল সিড ডিরেক্ট খাবার হিসেবে ইউজ হয় না, খাদ্যদ্রব্য হিসেবে ইউজ হয় না, রান্না করার জন্য তেল ইউজ হয়, ঠিক আছে? প্ল্যান্টেশন এগ্রিকালচার কি বলছে? ইট ইজ অলসো আ টাইপ অফ কমার্শিয়াল ফার্মিং। হ্যাঁ, বললাম যে এটা লেস ইন ডিমান্ড, প্রথমেই বললাম। প্ল্যান্টেশন এগ্রিকালচারও কিন্তু কমার্শিয়ালি ইউজ হয়, কিন্তু ডিমান্ডটা কম্পারেটিভলি কম। সেই জন্য কি বলছে? ইট ইজ অলসো আ টাইপ অফ কমার্শিয়াল ফার্মিং। সিঙ্গেল ক্রপ ইজ গ্রোন অন আ লার্জ এরিয়া, মানে বোঝাই যাচ্ছে ডিমান্ড যেহেতু কম সেই জন্য একটা ক্রপ অনেক বড় এরিয়া ধরে তৈরি হয়, মানে অনেক যত্ন নিয়ে প্ল্যান্টেশন ক্রপস কিন্তু তৈরি হয়, ঠিক আছে? সেই জন্য সিঙ্গেল ক্রপ ইজ গ্রোন অন আ লার্জ এরিয়া। All the produce is used as a raw materials in respective industries, মানে কি? এখানে প্ল্যান্টেশন ক্রপস এর ক্ষেত্রে যা যা তৈরি হয় বেশিরভাগ কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে ইউজ হয় অন্যান্য ইন্ডাস্ট্রিতে। অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ আমরা জানি দু রকমের ইন্ডাস্ট্রিজ হয়, পরের ক্লাসে পড়বো, এখন আপাতত বলে রাখি। অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ মানে হচ্ছে এগ্রিকালচারাল প্রডিউস নিয়ে যে ইন্ডাস্ট্রিগুলো তৈরি হয়, ঠিক আছে? কৃষিকাজ থেকে যেগুলোর কাঁচামাল পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ। ইন ইন্ডিয়া, টি, কফি, রাবার, সুগার কেন, ব্যানানা, ব্যাম্বু, কোকোনাট আর ইম্পর্টেন্ট প্ল্যান্টেশন ক্রপস, ঠিক আছে? এগুলো কিন্তু প্ল্যান্টেশন ক্রপস আর ফুড ক্রপস এর মধ্যে তফাৎটা বোঝা গেছে। ফুড ক্রপস কিন্তু কখনো এত যত্ন নিয়ে চাষবাস হয় না, কারণ ফুড ক্রপস এর ডিমান্ড অনেক বেশি কম্পেয়ার টু ভাতের ডিমান্ড অনেক বেশি, চা, কফি, রাবার, সুগার কেন এগুলোর থেকে, তাই না? গমের ডিমান্ড অনেক বেশি ব্যানানা, বাম্বু, কোকোনাট এগুলোর থেকে। আমরা তুলনা করলেই কিন্তু বুঝতে পারবো, ঠিক আছে? প্ল্যান্টেশন ক্রপস, কমার্শিয়াল ক্রপস, এই হচ্ছে দুটো ধরনের ক্রপ। এবারে একটা কনফিউশন হতে পারে যে কিছু ক্রপ কিন্তু রিপিট হয়েছে, যেমন সুগার কেন এখানেও আছে,
এখানেও আছে, ঠিক আছে। আর কি কি রিপিট হচ্ছে না, আর কিছু রিপিট তেমন হয়নি। হ্যাঁ, এই যে সুগার কেন ক্রপটা, এটা প্ল্যান্টেশন ক্রপ হিসেবে ইউজ হয়, কমার্শিয়াল হিসেবে ইউজ হয়, প্ল্যান্টেশন হিসেবে ইউজ হয়। কেন না, সুগার কেনের নানাবিধ ইউজেজ কিন্তু দেখা যায়। এক হচ্ছে আখ, আখ মানে সুগার কেন মানে তো আখ, ডিরেক্ট চিনি নয়। সেখান থেকে কিছু কিন্তু আখের ওই যে আখ, যে কি বলবো, মোলাস, ব্যাগাসি, নানা রকম র মেটেরিয়াল প্রোডাক্ট কিন্তু আসে একটা আখ থেকে প্রায়, না হোক করে শুধু চিনি নয়, আরো অনেক কিছু প্রডিউস হয়, 3-4 রকমের প্রোডাক্ট কিন্তু তৈরি হয়, ঠিক আছে। 3 থেকে 4টে প্রোডাক্ট কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে ইউজ হতে পারে। সেই জন্য সুগার কেন কিন্তু এই যে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজে কিন্তু খুবই একটা ইউজফুল একটা জিনিস, সেই জন্য প্ল্যান্টেশনেও ইউজ হয়। বিসাইড বিং আ কমার্শিয়াল এগ্রিকালচার, দুটোরই এটার হাই ডিমান্ডও আছে, আবার এর এতগুলো বাই প্রোডাক্ট আছে যে এটাকে প্ল্যান্টেশন এগ্রিকালচারের মধ্যেও কিন্তু ধরা হয়েছে। সুগার কেন ইজ এন এক্সেপশন, ঠিক আছে, যেটা দুটোর মধ্যেই আসে। কেন, কারণ একটা আখ থেকে অনেকগুলো বাই প্রোডাক্ট তৈরি হতে পারে, ঠিক আছে, যেটা অন্য এই যে এতগুলো ক্রপস আছে তো এর মধ্যে খালি সুগার কেনেরই নানাবিধ কিন্তু ইউজেজ দেখা দিতে পারে, ঠিক আছে। এই দুটো টাইপ অফ এগ্রিকালচার, একটা হচ্ছে কমার্শিয়াল, একটা হচ্ছে প্ল্যান্টেশন। এই দুটো নিয়ে কারো কোনো ডাউট থাকলে একবার বলুন। পূর্ত ভবন, শিলিগুড়ি, বাঁকুড়া, আসানসোল, মালদা, কল্যাণী, কারো কোনো ডাউট থাকলে একটু বলুন। ঠিক আছে, আমি তাহলে নেক্সট টপিকে চলে যাচ্ছি, নেক্সট স্লাইডে। মিক্সড ক্রপিং, 3 নম্বর, ঠিক আছে। টাইপস অফ এগ্রিকালচার পড়ছি আমরা, অলরেডি দুটো ধরনের পড়লাম, একটা হচ্ছে কমার্শিয়াল, একটা হচ্ছে প্ল্যান্টেশন, এটা হচ্ছে 3 নম্বর মিক্সড ক্রপিং। এটা কি বলছে, অলসো নোন অ্যাজ মাল্টিপল ক্রপিং, আরেকটা নাম। সেকেন্ড নেম গুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ কোয়েশ্চেন দিলে অনেক সময় কিন্তু গুলিয়ে যায়, সেকেন্ড নেম থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। মাল্টিপল ক্রপিং এর মানে কি, মিক্স ক্রপিং বা মাল্টিপল ক্রপিং, when two or more than two crops are grown simultaneously on a same field। মানে কি, ডিজাইনটা দেখাই, এটা একটা মাঠ, এই কর্নারে ধান গাছ পোতা হয়েছে, ঠিক আছে, ধান গাছের কালারটা আমি এরকম দিচ্ছি। এইখানে ডাল পোতা হয়েছে, ডাল, পালসেস, ঠিক আছে, ধরো মুগ ডাল। এইখানে আবার রাইস, এখানে আবার মুগ ডাল, এখানে আবার রাইস, এখানে আবার মুগ ডাল। এবার এটা কিভাবে তৈরি হচ্ছে ভাগটা, একটা একটু উঁচু, একটা একটু নিচু, এরকম এরকম হয়, হ্যাঁ, এলিভেশনটা এরকম হয় মিক্স ক্রপিং ফিল্ডের। এই ওপরে হয় ধান, এই ওপর গুলোতে হয় ধান, আর এই নিচের গুলোতে হয় ডাল বা অন্য কোনো ক্রপ, বা ছোলা, মটর, এইসবও হতে পারে এইখানে, ঠিক আছে। এই জায়গাগুলোতে একটা ক্রপ থাকে আর এই ওপর গুলোতে আরেকটা ক্রপ থাকে। এটার এলিভেশন আলাদা হয়, একটা উঁচু নিচু উঁচু নিচু এরকম জমি হয় ঢেউ খেলানো, ঠিক আছে। এই নিচের গুলোতে ডাল হয়, আর এই ওপরের গুলোতে ধান, গম, এক্সেট্রা এগুলো হয়, ঠিক আছে। এই হচ্ছে মিক্স ক্রপিং প্যাটার্ন। এটা করে কি হয়, এবার বেশিরভাগ সময় কি মিক্স ক্রপিং ফিল্ডে কিন্তু এই পালসেস জাতীয় এই যে আরেকটা সেকেন্ড যে ক্রপটা তৈরি হয়, পালসেস এক্সেট্রা এইসবই কেন রাখা হয়। আর এই ওপরে কিন্তু হুইট বা রাইস কোনো একটা মেন ক্রপ রাখা হয়। এর কারণ কি, রাইস বা হুইট কিন্তু জমির যে ফার্টিলিটি সেটা অনেক কমিয়ে দেয়। রাইস বা হুইট জমির ফার্টিলিটি অনেক কমিয়ে দেয়, সেই জন্য যাতে জমিটা ফার্টাইল থাকে, যাতে উর্বর থাকে জমিটা, উর্বরতা মেনটেন করার জন্য কিন্তু এই ডাল চাষ বা লেগিউমিনাস ক্রপস যেটাকে বলে সেই চাষটা কিন্তু সেই জন্য করা হয়, যাতে ইন অর্ডার টু মেনটেন দ্য ফার্টিলিটি অফ সয়েল, মেনটেনিং দ্য ফার্টিলিটি অফ সয়েল, সেই জন্য কিন্তু মিক্স ক্রপিং করা হয়। একটা ডাল সঙ্গে একটা মেন ক্রপ, একটা বড় ক্রপ, একটা সঙ্গে ছোট ক্রপ, এরকম আনইভেন থাকে, জমিটা এরকম ঢেউ খেলানো থাকে, মাঝখানে মাঝখানে একটা করে অন্য ক্রপ তৈরি হয়। তার মানে কি, একটা মাঠে 2 রকমের ক্রপ তৈরি হচ্ছে, ঠিক আছে। when two or more than two crops are grown simultaneously on a same field, এটাকেই কিন্তু মিক্স ক্রপিং বলছে। এবার অনেক সময় সেটা দুটোর বেশি ক্রপও হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মিক্স ক্রপিং এর পুরো বিষয়টা, ঠিক আছে। তারপরে কি বলছে, বোর্ডটা একটু ক্লিয়ার করি।
তারপর বলছে টেরেস ফার্মিং। টেরেস ফার্মিং মানে ফার্মিং অন দ্য স্টেপস কাট অন মাউন্টেন রিজিয়ন মেনলি ফর সয়েল ইরোশন। মানে কি, এটা হচ্ছে একটা পাহাড়, পাহাড়ের সরি ভুল আঁকলাম, মানে আমরা যখন পাহাড়ি রাস্তা দিয়ে যাই, এই যে পাহাড়ের মাঝখান থেকে থেকে যে রাস্তা কাটা হয়, এই যে রাস্তাগুলো দিয়ে যাই, এটা হচ্ছে পাহাড়ি একটা রাস্তা, এটাকে জুম করে দেখাচ্ছি। একদিকটা খাদ থাকে, এইখানে রাস্তাটা থাকে, এই যে এই এই প্লেন জায়গাটা হচ্ছে রাস্তাটা, এটা খাদ নেমে গেছে পরের টিলে, আর এই ওপরে থাকে হচ্ছে একটা পাহাড়ের চূড়ো, নেক্সট পাহাড়ের চূড়োটা এরকম থাকে, আর এইটা হচ্ছে রাস্তা, এখানে রেলিং দেওয়া থাকে, এইটুকু জায়গা দিয়ে কিন্তু গাড়িগুলো যায়, পাহাড়ে গেলেই সেটা দেখা যাবে। আর এই পাটটা থাকে খাদ, ঠিক আছে। খাদের ধারে দেখা যাবে, এই যে খাদের ধারটা, এইখানেই কিন্তু চাষ করা হয়েছে, ঠিক আছে। কেটে 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 মাটি কেটে 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 এখানে চাষ করা হয়েছে, এরকম ঢাল বেয়ে কিন্তু এখানে চাষের জমি তৈরি করা হয়, ঠিক আছে, পাহাড়ের এই খাদে। এবার এই পাহাড়ের উপরে এই যে এই টিলাটা যদি ধরি, এখানে ওরকম চাষ করা হয়েছে, ঠিক আছে। এখান দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে, পাহাড় তো, তার উপর আরেকটা রাস্তা, এখানে একটু চাষ করা হয়েছে, তার মানে কি পাহাড়ের এই ঢালগুলোতে কিন্তু চাষগুলো করা হয়, একদম প্লেন ল্যান্ড তো নেই এরকম, একটা ঢাল শেষ হয়, একটা রাস্তা শুরু হয়, আবার একটা ঢাল শেষ হয়, এরকম করে করে পাহাড়টা উঠে যায়। তো এই পাহাড়ের ঢালগুলোতে যে চাষবাস গুলো হয় মাটি কেটে, এর কারণ কি, যাতে সয়েল ইরোশন না হয়। সয়েল ইরোশন মানে হচ্ছে বর্ষাকালে মাটিতে জল জমে যাতে মাটি ইরোডাবে না হয়ে যায়, যে এই যে নিচের দিকে স্লোপটা বয় না, পাহাড়ের স্লোপটা নিচের দিকে বয়, অনেক সময় কি হয় মাটি টেনে নিয়ে চলে যায়, তাই তো, এরকম স্রোতে মাটি ভেসে এখান দিয়ে কিন্তু মাটিটা ইরোশন হতে থাকবে, ঠিক আছে, সয়েল ইরোশন হতে থাকবে। সেটাকে আটকানোর জন্য কি করা হয়, এরকম মাটি কেটে 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 দেওয়া হয় মাঝখানে। কেটে দিলে কি, মাটিটা পুরোপুরি ফার্টিলিটিটা বেরোতে পারবে না, ময়েশ্চার গুলো, কেমিক্যালস গুলো, যেই উর্বরতা, সেটা কিন্তু এই খাঁজে আটকে যাবে, ঠিক আছে। এই যে এই জায়গা থেকে এই যে মাটিটা কাটা হয়েছে, আমি আরেকবার ভালো করে ডায়াগ্রামটা আঁকছি। এই যে পাহাড়ের কোলে এখানে যে কেটে কেটে দেওয়া হয়, কেটে কেটে এখানে চাষবাস হয়। এটার কারণ কি, যখন সয়েল ইরোশন হতে যাবে, এই যে যখন মাটিটা, যখন এখান দিয়ে মাটিটা কিন্তু ওয়াশ অফ হয়ে যেত যদি এগুলো না থাকতো, বাধাগুলো, বাধাগুলো দিয়ে দেওয়া হয় যাতে ফার্টিলিটিটা রিস্টোর থাকে। সেই জন্য এই পাহাড়ের কোলে যে ধরনের ফার্মিং করা হয় সেটাকেই কিন্তু টেরেস ফার্মিং বলা হয়। কেন, ফার্মিং অন স্টেপস কাট, হ্যাঁ, যে এই যে কেটে 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 করা হয়েছে, ফার্মিং অন স্টেপস কাট অন মাউন্টেন রিজিয়ন মেনলি ফর সয়েল ইরোশন, যাতে সয়েল ইরোশন না হয়, একটা বাধা টাইপেরও কিন্তু সৃষ্টি করে এই টেরেস ফার্মিং। ওয়েন ইট রেন্স, যখন বৃষ্টি হয়, ইনস্টেড অফ ওয়াশিং অ্যাওয়ে অল দ্য নিউট্রিয়েন্টস ইন দ্য সয়েল, দে আর ক্যারিড ডাউন টু দ্য নেক্সট লেভেল। মানে কি, সবকিছু কিন্তু এখানে এরকম ধুয়ে যাবে না, এমনি যদি এই সয়েল ইরোশন, এখানে যদি মাটি কাটা না থাকতো, স্ট্রেট এরম নেমে যেত বৃষ্টি হলে, ঠিক আছে, সব উর্বরতা, সেটা স্ট্রেট কিন্তু নেমে যাবে না, এখানে একটু নামবে, এখানে একটু জমবে, এখানে গাছপালাগুলো একটু পুষ্টি পাবে, তারপর নেক্সট লেভেলে নামবে, তারপরে এই গাছপালা একটু পুষ্টি পাবে, ঠিক আছে, তাতে কিন্তু এখানে চাষবাসটা ভালো হবে, জমির ফার্টিলিটিটাও কিন্তু বজায় থাকবে, সয়েল ইরোশন কম হবে, ঠিক আছে। তো টেরেস ফার্মিং অনেক কাজেই লাগে সেই কারণে পাহাড়ি এলাকায়, যাতে নিউট্রিয়েন্টস গুলো, যে পুষ্টিগুলো, জমির যে পুষ্টিগুলো, সেগুলো নেক্সট লেভেলে নেমে যায়, কারণ ওখানে বাধাপ্রাপ্ত হয় এবং পরপর নামতে থাকে। এটা হচ্ছে টেরেস ফার্মিং। তাহলে আমরা কয় ধরনের ফার্মিং করলাম, একটা হচ্ছে কমার্শিয়াল, যেটা কমার্শিয়াল ইউজ হয়, একটা হচ্ছে প্ল্যান্টেশন, যেটা ইন্ডাস্ট্রিজ এর ক্ষেত্রে ব্যবহার হয়, একটা হচ্ছে মিক্স ক্রপিং, যেখানে একটা মাঠে অনেক রকম ক্রপ কিন্তু তৈরি হয়, কেন না, যাতে জমির উর্বরতা বজায় থাকে। এবং 4 নম্বর হচ্ছে টেরেস ফার্মিং, যেখানে এরকম খাঁজ কাটা কাটা থাকে পাহাড়ের কোলে, যেখানে এই যে নিউট্রিয়েন্টস গুলো, এই যে পুষ্টিগুলো, সেগুলো যাতে স্টোর হতে থাকে এবং একদম জলের তোরে ভেসে না যায়, সয়েল ইরোশন হয়, ঠিক আছে। 4 রকমের করলাম। ফিফথ কি, এক্সটেন্সিভ এগ্রিকালচার, ঠিক আছে, এটা নিয়ে পরে কথা বলছি, তার আগে এই 4টে নিয়ে কারো কোনো ডাউট থাকলে একটু জিজ্ঞেস করে নি। এক্সটেন্সিভ এগ্রিকালচার নিয়ে পরে বলছি। এই 4 ধরনের কি কি, একটা হচ্ছে কমার্শিয়াল, একটা হচ্ছে প্ল্যান্টেশন, একটা হচ্ছে মিক্সড, একটা হচ্ছে টেরেস ফার্মিং। এই 4টে নিয়ে কারো কোনো ডাউট থাকলে একটু বলবেন। পূর্ত ভবন, কোনো ডাউট থাকলে বলবেন। শিলিগুড়ি, বাঁকুড়া, আসানসোল, কল্যাণী, মালদা। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে নেক্সট স্টেপে যাচ্ছি। এবার এক্সটেন্সিভ ফার্ম এগ্রিকালচার বা এক্সটেন্সিভ ফার্মিং ও বলে থাকে, অনেক বইতে, বাড়ি গিয়ে যখন বই পড়বেন দেখবেন অনেক বইতে ফার্মিং হিসেবেও এটাকে টার্ম করা হয়েছে, এক্সটেন্সিভ ফার্মিং বা এক্সটেন্সিভ এগ্রিকালচার, যাই বলি।
কি বলে সেটা, ফার্মার্স ট্রাই টু গেট গ্রেটার আউটপুট বাই ব্রিঙ্গিং মোর ল্যান্ডস আন্ডার কাল্টিভেশন। মানে তারা চেষ্টা করে, এক্সটেন্সিভ ফার্মিং যারা করে তারা চেষ্টা করে বেশি সংখ্যক চাষের জমি বৃদ্ধি করা। কেন না তারা কিন্তু কমার্শিয়ালি কাজটা করছে, তাদের মেন পেশা কিন্তু কৃষি, ঠিক আছে, অন্য কিছু করে সাইডে কিন্তু চাষবাস করছে না, সেটা অন্য জিনিস, ঠিক আছে। এক্সটেন্সিভ ফার্মার কারা, যাদের ফুল টাইম জব হচ্ছে চাষ করা, ঠিক আছে। তারা কি চাইবে, তারা চাইবে তাদের ফলন বাড়াতে, চাষের জমি বাড়াতে, সেজন্য তারা আরো এক্সটেন্ড করতে চাইবে। এই আজকে এইটুকু জমি তারা কাল্টিভেট করছে, কালকে চেষ্টা করবে পাশের জমিটা নিয়ে নেওয়ার, তারপর চেষ্টা করবে এই পাশের জমিটা নিয়ে নেওয়ার, তারপর চেষ্টা করবে এই পাশের জমিটা নিয়ে নেওয়ার, এইভাবে কিন্তু তারা ক্রমশ বিস্তার করতে চাইবে। কেননা তারা কিন্তু ফুল ফ্লেজেডলি এগ্রিকালচারটা করে, ঠিক আছে, এবং কমার্শিয়ালি করে। তো কমার্শিয়াল এগ্রিকালচারের সঙ্গেই কিন্তু এক্সটেন্সিভ এগ্রিকালচার কোথাও একটা কি ইন্টারলিঙ্ক, ঠিক আছে। কমার্শিয়াল এগ্রিকালচারের সাথে এক্সটেন্সিভ এগ্রিকালচার কিন্তু লিঙ্ক রয়েছে। কেন না, দুটোই কিন্তু ডিমান্ড সাপ্লাইয়ের ভিত্তিতে ইউজ হয়, মানে যত ডিমান্ড বাড়বে তত তো ক্রপটা বেশি ভাবে কিন্তু বেশি সংখ্যক ওয়েতে কিন্তু চাষ করতে হবে, সেই জন্য আরো বেশি জমি তারা চায় এর আন্ডারে চলে আসুক। নেক্সট স্লাইডেও এক্সটেন্সিভ ফার্মিং নিয়ে কথা বলা হয়েছে, দেখি কি। ইট ইনভলভস লার্জ ফার্ম উইদিন দ্য এক্সটেন্সিভ ইউজ অফ মেশিনারি। এবং লার্জ ফার্ম হলে একটা সুবিধা কি, এক্সটেন্সিভ এগ্রিকালচার ফার্মাররা আরো কেন চায় যে চারটে জমি একত্রিত হোক, ঠিক আছে, মাঝখানে কোনো পাঁচিল না থাকুক, কারণ একটা বড় জমি হলে একটা মেশিন কিনে লাভ আছে। একটা বড় জমিতে চাষ করলে যা উৎপাদন হবে, যা ফলন হবে, যা লাভ হবে, সেগুলো যদি মার্কেটে বেচা যায় তাহলে সেখানে কিন্তু মেশিনারি ইউজ করা যাবে। একটু অ্যাডভান্সড এগ্রিকালচার মেশিনারি ইউজ করলে কিন্তু পর্তায় পোষাবে। যদি ছোট ছোট জমি হয়, ছোট ছোট জমি হয়, সেখানে তো অল্প কিছু ফসল হবে, তাতে কিন্তু মানে মানে যে চাষি তার কিন্তু লস হয়ে যাবে। একটা যদি সে যদি এইটুকু একটা জমিকে মেশিন দিয়ে চাষ করে, সেটা হয় না, ঠিক আছে। সবসময় বড় জমি হলে মেশিন ইউজ করলে কিন্তু তার পর্তায় পড়বে, আমরা বুঝতেই পারছি ডিমান্ড সাপ্লাইয়ের রুলে। সেই জন্য চাষিরা চেষ্টা করে, এক্সটেন্সিভ ফার্মার যারা, তারা চেষ্টা করে আরো বেশি ফার্মল্যান্ড বাড়িয়ে দিতে। তাতে কি হয়, একটা বড় ফার্মল্যান্ড হলে একটা মেশিন দিয়ে চাষ করলে তার কিন্তু পুরো পর্তায় পুষিয়ে যাবে, মেশিনটা কিন্তু পুরোপুরি আরো ভালো করে সে ইউজ করতে পারবে, তার টাকায় পোষাবে, ঠিক আছে। ডিমান্ড এবং সাপ্লাই, সে তো ততটাই ইনভেস্ট করতে পারবে যেই লাভটা সে তুলতে পারবে, তাই না। একটা মেশিন কিনলো, সেটা কিন্তু খরচা অনেক, তো সেটার জন্য বড় ল্যান্ড হলে তবেই কিন্তু তার পর্তায় পোষাবে, এবং সেটার কথাই কিন্তু এক্সটেন্সিভ ফার্মিং এ বলছে বা এক্সটেন্সিভ এগ্রিকালচারে বলছে, ঠিক আছে, যে ইট ইনভলভস লার্জ ফার্ম উইথ এক্সটেন্সিভ ইউজ অফ মেশিনারি। যদি এক্সটেন্সিভ এগ্রিকালচার কেউ করে তখনই কিন্তু সে মেশিন ইউজ করতে পারবে, যার জন্য পাঞ্জাবে কিন্তু গ্রিন রেভলিউশন সাকসেসফুল হয়েছিল, সবুজ বিপ্লব পাঞ্জাবে কেন সাকসেসফুল হয়েছিল, কেন, পাঞ্জাবে বেশিরভাগ ল্যান্ড কিন্তু এরকম বড় বড় এক্সটেন্সিভ, ঠিক আছে। তারা কিন্তু ফুল টাইম এগ্রিকালচার করতো এবং মেশিন টেশিন অনেক কিছু ইউজ করেছিল, আমরা পরের স্লাইডে দেখবো কি কি। সেই জন্য কিন্তু পাঞ্জাবে গ্রিন রেভলিউশন সাকসেসফুল হয়েছিল। এবং এই ধরনের চাষবাসের ক্ষেত্রে কি হয়, ইল্ড পার এরিয়া ইজ লো বাট ইল্ড পার লেবার ইজ হাই। যদি এক্সটেন্সিভ করতে গিয়ে, এক্সটেন্সিভ মানে বড় চাষের জমিতে মেশিন ইউজ করা অনেক সোজা, যেটা বললাম, সেখানে কি হয়, মেশিন ইউজ করতে গিয়ে কি হয়, মেশিন কিন্তু মানুষের কাজটা করে দিচ্ছে। এখানে কি চলছে, মেশিন চলছে, রাইট। তাহলে কি মানুষ কটা লাগবে, মানুষের সংখ্যা কমে যাবে। আগে যদি চারটে মানুষ লাগতো সারা চাষের জমিতে, একটা মেশিন এসে গেল, তাতে কিন্তু দুটো মানুষের কাজ চলে গেল, ঠিক আছে, দুটো মানুষকে কিন্তু লাগছে। তার মানে কি হয়, আর দুটো মানুষকে কিন্তু লাগে না, কিন্তু তারপরে কি ওখানে কি কাজ হয়ে যায় না, ওখানে কি হয়, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বলে একটা জিনিস আছে, এটা ইকোনমিক্স এর কনসেপ্ট, একটু বলে দিই। ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট মানে ছদ্মবেশে যারা অলরেডি চাষবাসের ক্ষেত্রে থাকে, মানে তাদের অ্যাকচুয়ালি কোনো কাজ নেই, তাদের এই দুজনের কাজ কিন্তু মেশিনই করছে, তবুও এদেরকে কিন্তু মাঠে আসছে, এসে যেটুকু মানে একদম ন্যূনতম কাজ সে করছে তার ফুল কিন্তু লেবারটা সে দিচ্ছে না। সেই অর্থে কি এরা দুজন কিন্তু অলরেডি ডিসগাইজড হিসেবে ছদ্মবেশে কিন্তু আনএমপ্লয়েড হয়ে গেল, অ্যাকচুয়াল কাজ এরা করছে আর মেশিনটা করছে। তার মানে কি হয়, ইল্ড পার এরিয়া অটোমেটিক্যালি কি হয়, ইল্ড পার এরিয়া ইজ লো, তাকে তো কিছু টাকা তো দিতে হবে, ইল্ড খুব লো হয় কিন্তু লেবার অনেক হাই হয়, ঠিক আছে। ইল্ড পার লেবার ইজ হাই বাট ইল্ড পার এরিয়া ইজ লো। মানে কি, এরিয়াটা এইটুকু, সেখানে চারখানা লেবার, আবার একখানা মেশিন, কোনো মানেই হয় না। এক্সটেন্সিভ ফার্মিং এর কথা বলছি, এত বড় একটা জমি, বড় জমি বলেই একটা মেশিন কিনলো, মেশিন দিয়ে চাষ হচ্ছে,
দুটো লোকের কাজ চলে গেল, বা তারা ছদ্মবেশে ওখানে থেকে গেল, মানে ওভাবে তো কাজ যায় না। সে থেকে যায়, তাকে ন্যূনতম কিছু টাকা দিতে হয়, এবং সেই জন্য কি হয়, প্রফিট লসে একটা কিন্তু গরমিল দেখা যায়। সেই লোকগুলোকে টাকা দিতে হচ্ছে, এতগুলো লোক, এছাড়া একটা মেশিন, বড় ল্যান্ড, সেই তুলনায় কোনোবার যদি বৃষ্টি না হলো, কোনোবার যদি ইরিগেশনে কোনো প্রবলেম হলো, তাহলেই কিন্তু একদম মানে এগ্রিকালচার কি, চাষবাস একটা কোথাও একটা গিয়ে কিন্তু আনসার্টেন, তাই না? কোনোবার কবে বৃষ্টি হবে কেউ জানে না, কবে বৃষ্টি হবে না কেউ জানে না, সেই ক্ষেত্রে একটা আনসার্টেনিটি কিন্তু থাকেই, যে প্রফিট লস নিয়ে, যে কতটা ফলন আমার হবে এই বছর, কতটা আমি বিক্রি করতে পারবো, বিক্রি নিয়েও অনেক আনসার্টেনিটি থাকে। সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায়, এক্সটেন্সিভ ফার্মিং এর ক্ষেত্রে ইল্ড পার এরিয়া অনেক কম হয়, ফলন কম হয়, কিন্তু লেবার অনেক বেশি থাকে। ঠিক আছে, মানে ইন্ডিয়ার পপুলেশন বেশি, আমরা জানি, একটু আগে পড়লাম 50% যারা কর্মজীবী তারা এগ্রিকালচারে বসে থাকে। তার মানে কি, সংখ্যা অনেক বেশি, কিন্তু সেই তুলনায় কিন্তু ফলন অত বেশি নয়। ঠিক আছে, কারণ অনেকগুলো আনসার্টেনিটি আনসার্টেনিটি আছে, অনেক অনিশ্চয়তা আছে চাষবাস করতে গেলে ভারতবর্ষে। সেই জন্য কিন্তু ইল্ড অনেক লো হয়, কিন্তু লেবারের সংখ্যা অনেক বেশি, 50% লোকজন কিন্তু কৃষিক্ষেত্রে এমপ্লয়েড রয়েছে অলরেডি। তারপর লোয়ার ক্রপ ইল্ডস পার কিউবিক ইউনিট ল্যান্ড এরিয়া, মানে লোয়ার ক্রপ ইল্ডস পার কিউবিক ইউনিট ল্যান্ড এরিয়া, মানে পার কিউবিক ইউনিট ধরে যদি আমি দেখি, এত বড় একটা ল্যান্ড, তার পার কিউবিক ইউনিট এরকম হবে, পার কিউবিক ইউনিটে কিন্তু খুবই কম ফলন হয়। এত বড় একটা ল্যান্ডে দেখা গেল এই পার্টটাতে বেশি ফলন হলো, এই পার্টটাতে কম হলো, বা পুরো জমিটা কিন্তু ইকুয়ালি ইউটিলাইজ হয় না সবসময়। ঠিক আছে, একটা পার্টে বড় জমি থাকলে কি হয়, একটা পার্টে চাষবাস হয়, একটা জমি এমনি পড়ে থাকে, আরেকটা জমিতে অন্য কিছু হয়, প্ল্যান্টেশন ক্রপ হয়। সেক্ষেত্রে কিন্তু আমাকে রেভিনিউ দিচ্ছে এই ক্রপটাই। আমি যদি একটা এক্সটেন্সিভ ফিল্ডে অনেকগুলো চাষ করি, আমাকে এখানে রাইস চাষ করছি, এখানে কলা চাষ করছি, একটা বড় ফিল্ডের কথা বলছি, এই জমিটা খালি আছে, সেক্ষেত্রে কি হবে, পার কিউবিক এরিয়া কিন্তু সমান হবে না। এই জমিটা তো খালি, এখানে কোনো চাষই হচ্ছে না, এই জমিটা খালি, এখানে কোনো চাষ হচ্ছে না, এখানে কলা চাষ হচ্ছে, যেটা আমাকে 20 টাকা মাসে আমাকে রোজগার করাচ্ছে ফর এক্সাম্পল, বা ডেলি 20 টাকা রোজগার হবে আমার এই কলা চাষ দিয়ে, আর রাইস চাষ দিয়ে ডেলি আমার 50 টাকা রোজগার হবে। তাহলে কি, পার কিউবিক ইউনিট এরিয়া যদি ধরি, পুরো ল্যান্ডটা যদি পার কিউবিক এরিয়া ধরি, সমানভাবে কিন্তু চাষ হচ্ছে না। একটা পোর্শনে বেশি রেভিনিউ, একটা পোর্শনে মাঝারি রেভিনিউ, একটা পোর্শনে জিরো রেভিনিউ। তার মানে কি, লোয়ার ক্রপ ইল্ডস পার কিউবিক ল্যান্ড এরিয়া, প্রত্যেকটা ল্যান্ড মানে যদি সমানভাবে ধরি পার কিউবিক ল্যান্ড এরিয়া, তাহলে কিন্তু টোটালে কিন্তু অনেক কমই ফলন দেখা যায়। কারণ প্রত্যেকটা জমি, এই যে এইটা যদি পুরো জমিটা হয়, এখানে কলা চাষ, এখানে ধান চাষ, এখানে খালি, ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গায় এটা হচ্ছে রাইস, এটা হচ্ছে কলা, ব্যানানা চাষ। ঠিক আছে, তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গা সমানভাবে ইউজ করা হচ্ছে না, সেই জন্য লোয়ার ক্রপ ইল্ডস পার কিউবিক ল্যান্ড ইউনিট এরিয়া। ঠিক আছে, এগুলো সব এক্সটেন্সিভ ফার্মিং এর ক্ষেত্রে দেখা যায়। তারপর কি বলছে, ইউজেস স্মল ইনপুটস অফ লেবার, ফার্টিলাইজার্স অ্যান্ড ক্যাপিটাল রিলেটিভ টু দ্য ল্যান্ড এরিয়া বিং ফার্ম, মানে এত বড় একটা ল্যান্ড এরিয়া, ঠিক আছে, ল্যান্ড তো তারা এক্সটেন্ড করে নিয়েছে, কিন্তু সেই অনুযায়ী যখন ফলন আনসার্টেন, প্রত্যেকবার যখন সমান ফলন হচ্ছে না, তখন কি সমানভাবে লেবার দিতে পারবে না, তখন কিন্তু তার ডিমান্ড সাপ্লাইতে যখন আঘাত পড়বে, যখন ফলন প্রপার হবে না, কত টাকা সে ঢালবে, তাই না? তখন কিন্তু তার জিনিসপত্র কেনাতেও কিন্তু কার্পণ্য আসবে, তখন সে কি করবে, অল্প একটু ফার্টিলাইজার কিনবে, অল্প একটু টাকা সে ইউজ করবে, ক্যাপিটাল দেবে। ঠিক আছে, অল্প কিছু লেবারকে রাখবে, কারণ প্রথম বছর সে ছাড় খেয়েছে অলরেডি। ঠিক আছে, প্রথম বছর তার লস হয়ে গেছে। ঠিক আছে, সেই লসটাকে ইনকার করতে অলরেডি লোন হয়ে গেছে, তখন সে কি করবে, এই সব যে বাই প্রোডাক্ট গুলো, লেবার, ফার্টিলাইজার, ক্যাপিটাল, এগুলো আস্তে আস্তে কমিয়ে দেবে। ওকে, কমিয়ে দিলেই কি হবে, ইউজেস অফ স্মল ইনপুটস অফ ল্যান্ড, লেবার, ফার্টিলাইজার, ক্যাপিটাল রিলেটিভ টু দ্য ল্যান্ড এরিয়া বিং ফার্ম। তার মানে কি, জমি তো সে একবারে কিনে নিয়েছে, জমিটা কি আর কমিয়ে দিতে পারবে না? জমি তো একটা মানে ফিক্সড ক্যাপিটাল, তাই না? জমি একবারে কিনে নিয়েছে, কিন্তু সেই জমিতে যখন 2019 সালে 100 হেক্টর ক্রপ হলো, আমি ধরছি 100 মানে 100 ইউনিট ধরছি, 100 ইউনিট ক্রপ হলো, 2020 সালে কোভিড এর জন্য সেই জমিতেই আবার দেখা গেল 40 ইউনিট ক্রপ হলো, তাহলে কি লস হয়ে গেল তো? তাহলে 2021 সালে কি জমিটা বেচে দেবে না, জমিটা কম করে দেবে না? জমিটা কিন্তু সেম থাকবে, ল্যান্ডটা উইল বি সেম।
কম কোনটা করবে, এই বাই প্রোডাক্ট গুলোকে কম করবে, লেবার কমিয়ে দেবে, ফার্টিলাইজার কমিয়ে দেবে, ক্যাপিটাল কমিয়ে দেবে, ওকে, কিন্তু ল্যান্ড এরিয়াটা কি থাকবে, ল্যান্ড এরিয়াটা বড়ই থাকবে, ল্যান্ড এরিয়া উইল বি বিগ এনাফ, সেটার কোনো পরিবর্তন হবে না, কারণ এটা ফিক্সড কস্ট, তাই তো, ল্যান্ড কেনা মানে হচ্ছে ফিক্সড কস্টের মধ্যে পড়ে, এগুলো সব ইকোনমিক্স এর টার্ম, ইকোনমিক্স স্যারের থেকে একবার এগুলো পরে যখন উনি এগ্রিকালচার পড়াবেন তখন কিন্তু লিঙ্ক খুঁজে পাবেন, ইকোনমিক্স এবং জিওগ্রাফির মধ্যে এগ্রিকালচার চ্যাপ্টারে কিন্তু কিছু কিছু লিঙ্ক আছে, সেগুলো হচ্ছে এইগুলো। এই যে ল্যান্ড যেহেতু একটা ফিক্সড কস্ট এক্সটেন্সিভ ফার্মিং এর ক্ষেত্রে, সেজন্য ল্যান্ডটা সেম থাকবে, আর চাষের ইউনিট প্রত্যেক বছর কিন্তু পরিবর্তিত হলেই কি হবে, লেবার কমে যাবে, ফার্টিলাইজার কমে যাবে, ক্যাপিটাল কমে যাবে, সব কমে যাবে। দিয়ে এটা কি হয়েছে, এটা ভারতীয়, তো মানে ইন্ডিয়ান এগ্রিকালচার সিস্টেমের এটা একটা ফিচার হয়ে গেছে, এক্সটেন্সিভ ফার্মিং পড়তে গিয়ে সেজন্য আমরা এটা পড়েই থাকি, যে ইউজেস অফ স্মল ইনপুটস অফ লেবার, ফার্টিলাইজার, ক্যাপিটাল রিলেটিভ টু দ্য ল্যান্ড এরিয়া বিং ফার্ম, ল্যান্ড এরিয়া অনেক বড় আর এই জিনিসগুলো অনেক ছোট হয়ে যায় যখন একটা বছরেই ক্রপ ফেলিওর দেখা যায়, ঠিক আছে। দিজ আর দ্য ফিচার্স অফ এক্সটেন্সিভ এগ্রিকালচার, আরেকবার বলছি, এক্সটেন্সিভ এগ্রিকালচারটা আরেকবার বলছি, কি বলছে, ফার্মার্স ট্রাই টু গেট গ্রেটার আউটপুট বাই ব্রিঙ্গিং মোর ল্যান্ড আন্ডার কাল্টিভেশন, বেশি সংখ্যক ল্যান্ড কাল্টিভেশনে নিয়ে আসার চেষ্টা করে, ল্যান্ডটাকে তারা এক্সটেন্ড করার চেষ্টা করে, সেই জন্য এক্সটেন্সিভ, এক্সটেন্ড থেকে এক্সটেন্সিভ। তারপর কি বলছে নেক্সট পয়েন্ট, ইট ইনভলভস লার্জ ফার্ম উইথ এক্সটেন্সিভ ইউজ অফ মেশিনারি, মেশিন ইউজ করা হয়, বড় ল্যান্ড কেনা হয়, কিন্তু দেখা যায় ইল্ড পার এরিয়া ইজ লো, অতটা হয় না, কিন্তু লেবার অনেক বেশি, ফলন অনেক কম, লেবার অনেক বেশি, তার ফলে কি হয়, তো পার ইউনিট ক্রপ এরিয়া অনেক কমে যায়, একটা একটা দিকে মানে কি একটা অসম, একটা ইনইকুয়াল ইনইকুয়াল ইনইকুয়ালিটি ইন ফার্মিং প্যাটার্ন, ঠিক আছে, একটা জায়গায় কলা তৈরি হচ্ছে, একটা জায়গায় ধান তৈরি হচ্ছে, ইনইকুয়ালিটি ইন ফার্মিং প্যাটার্ন দেখা যায়, ঠিক আছে, লোয়ার ক্রপ ইল্ডস পার ইউনিক কিউবিক এরিয়া, এবং সেজন্য কি হয়, ইউজ এ স্মল ইনপুটস অফ লেবার, ফার্টিলাইজার এন্ড ক্যাপিটাল রিলেটিভ টু দ্য ল্যান্ড এরিয়া বিং ফার্ম, ল্যান্ড এরিয়া অনেক বড় থাকে, এই জিনিসগুলো ক্রমশ কমতে থাকে, ঠিক আছে। এই হচ্ছে এক্সটেন্সিভ ফার্মিং নিয়ে কথাবার্তা। কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। পূর্ত ভবন, শিলিগুড়ি, বাঁকুড়া, আসানসোল, কল্যাণী, মালদা, আচ্ছা, আমি তাহলে নেক্সটে যাচ্ছি, একবার ডাউট থাকলে জিজ্ঞেস করুন এক্সটেন্সিভ ফার্মিং এ, বাঁকুড়া কোনো ডাউট নেই তো? আচ্ছা, ঠিক আছে, নেক্সট স্লাইডে যাচ্ছি।